আজকে ভিডিও শুরুতে দেখেই বুঝতে পেরেছেন যে আমি আজ চলে গেছিলাম ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের উৎসবে। হ্যাঁ, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের মধু ত্রয়োদশীতে, অর্থাৎ 27শে মার্চ 2025 এবছর পড়েছে সেই তিথিতে। আজ আমি গেছিলাম ঠাকুরনগরের বিশেষ উৎসব। এই দিন হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি, 214তম জন্মতিথি উপলক্ষে ঠাকুরনগরে আজ উৎসব। যে উৎসব শুরু হয়েছে 26শে মার্চ রাত্রি থেকে পুণ্য স্নান, এবং পুণ্য স্নান সেরে সবাই আজ ঠাকুরের কাছে পুজো দিয়ে বাড়ি ফিরে যাবেন। এই দিনে পুণ্য স্নান করলে নাকি পুণ্য লাভ হয়। তো সেরকমই দমদম স্টেশন থেকে আজ বনগাঁ লোকাল ধরে ঠাকুরনগরের উদ্দেশ্যে 11:30টার সময় চলে যাই। 17টা স্টেশন ক্রস করে বনগাঁয় ঢোকায় অলমোস্ট 1:10। চৈত্রের গরম বেশ বেড়েছে, রাস্তাঘাটে সেরকম একটা লোক নেই। ভেবেছিলাম হয়তো একটু কম ভিড় হবে, যেহেতু 26 তারিখ থেকে স্নানটা শুরু হয়েছে, কিন্তু গিয়ে বুঝলাম ঠাকুরনগর আজ অন্য আমেজে, অন্য মেজাজে। তো উত্তর 24 পরগনার অশোকনগরের পর থেকেই দেখলাম গরমটা বেশ বেড়েছে। তারপর থেকে বেশ খানিকটা কৃষি জমিও রয়েছে। তো যাই হোক, ঠাকুরনগরে 1:10-এ নামার পর ভিড় দেখে টের পাচ্ছিলাম যে মন্দির লাগোয়া অঞ্চলটা কি হতে চলেছে, অর্থাৎ ঠাকুরবাড়ি সংলগ্ন এরিয়াটা মারাত্মক ভিড়। তো স্টেশনেই যদি এই অবস্থা হয় তাহলে বাইরে কি। অতি কষ্টে স্টেশন থেকে বেরোবার চেষ্টা করলাম, বেরোতেই লাগলো সময় প্রায় 10 মিনিট। এত ভিড়, তখন 1:10। দেখতেই পাচ্ছেন ঠাকুরনগর স্টেশনে কি মারাত্মক রকমের ভিড়। কিছু মানুষ স্নান সেরে ফিরছেন, কিছু মানুষ স্নান সারতে যাচ্ছেন। যদিও আজ এক্সট্রা কিছু ট্রেন চালাচ্ছে, কাল থেকেই চালাচ্ছে পূর্ব রেল আপ ডাউনের জন্য। কিছু স্পেশাল বনগাঁ লোকাল দিয়েছে ঠাকুরনগর উৎসব মতুয়া মহাসংঘের জন্য। তো স্টেশন থেকে নেমে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ডান দিকে চলে গেছে একটা ঢালাই রাস্তা, সেটাতেই হেঁটে যেতে হলো। কেন আজকের দিনে টোটো অটো এসব কিছু চলছে না, এত ভিড়। তো ভলেন্টিয়াররা রয়েছেন সুবিধা মতো সাহায্য নেওয়ার জন্য, তারা রয়েছেন, তবে খুব একটা অসুবিধা হয়নি। মেলা শুরু হয়েছে যেন স্টেশনের পর থেকেই। যে যার মতো জিনিসপত্র, মালা, এটা ওটা নিয়ে বসেছেন। গরমকাল আইসক্রিম, কুলফি এসবও বিক্রি হচ্ছে। এই যে দেখছেন বহু মানুষ স্নান সেরে ফিরছেন, আর কিছু মানুষ স্নান সারতে যাচ্ছেন। তো আমিও তাদের সাথে সাথে এগোতে লাগলাম। বছরের অন্য সময় ঠাকুরবাড়ি যেতে স্টেশন থেকে খুব বেশি হলে 10 থেকে 12 মিনিট লাগে পায়ে হেঁটে। 1 কিলোমিটার মতো রাস্তা, এমন কিছু একটা অসুবিধা হয় না। স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে, এটা দিয়ে একদম সোজা কি বাঁদিকে টার্ন নিয়ে একদম সোজা, কোনো এদিক সেদিক করতে লাগে না। কিন্তু আজকে বহু মানুষ স্নান সারতে যাচ্ছেন, কেউ স্নান সেরে ফিরছেন। তো একটাই রাস্তা, যেহেতু অল্টারনেটিভ রাস্তা সেরকম একটা নেই দেখলাম। তো ওই রাস্তাটা পেরোতেই আমার সময় লেগে গেল প্রায় 35 মিনিট। এরপর যখন ঠাকুরবাড়ির দিকে রাস্তাটার দিকে এগোচ্ছি, দেখুন অবস্থাটা। তো এখন আমি যাচ্ছি ঠাকুরবাড়ির স্টেশন থেকে নেমে এই রাস্তাটা দিয়ে আর একটুখানি গেলেই পড়বে ঠাকুরবাড়ি। তো অবস্থাটা দেখুন, এখানে এখন প্রসেশন হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল আসে, তারা এখানে প্রসেশন করে যাচ্ছে চীনা বাজিয়ে। এবার আসি, এই গুরুচাঁদ ঠাকুর বা হরিচাঁদ ঠাকুর এরা কে ছিলেন? মতুয়ারা আজকের দিনেই কেন এই সবাই ঠাকুরনগর যান, কি বিশেষত্বটা কি? 1812 সালের 12ই মার্চ, আর তিথি অনুসারে দেখতে গেলে চৈত্র মাসের মধুকৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি। তো সেই দিন তিনি বাংলাদেশের ওরাকান্দিতে জন্মগ্রহণ করেছিলেন, যিনি একজন বৈষ্ণব ছিলেন। তারা দাস ছিলেন, তার বাবা মা বৈষ্ণব ছিল। তো ছোটবেলা থেকেই তাদের বাড়িতে কেউ আসলে চরণ ধোয়া জল খেতে বলতেন তার বাবা, কিন্তু বৈষ্ণবদের তিনি খুব একটা পছন্দ করতেন না। যাই হোক, তারপর আস্তে আস্তে বড় হওয়া, এবং যে জায়গাটাতে তিনি ছিলেন সেখান থেকে তারপর তাদের সফলডাঙ্গাতে যাওয়া বাংলাদেশি। এবং একটা সময় তিনি দেখেন যে সমাজের নিম্নবর্গের যে সমস্ত মানুষরা আছে তারা ব্রাহ্মণদের দ্বারা লাঞ্ছিত, অত্যাচারিত হয়। নিম্নবর্গের মানুষরা সমাজের কাছে চণ্ডাল রূপে পরিচিত ছিল। তাই তাদের জন্য ব্যথিত হন এবং তাদের কথা ভাবতে থাকেন। এই সময় তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং তারা
বাংলাদেশের এক জমিদারের বাড়িতে আশ্রিত ছিলেন। সেই সময় তিনি মাঠে গরু চড়াতেন। তথাকথিত শিক্ষা তার খুব একটা হয়নি, বাবার সাধ্য কম ছিল। তবে বাড়িতে তিনি পড়াশোনা করতেন, গীতা, বেদ এগুলো সম্বন্ধে তার প্রখর জ্ঞান ছিল। এবং তিনি একটা জিনিস মনে করতেন যে হরিনাম করলে নাকি সব সমস্যার সমাধান হয়। তারপর তিনি বাংলাদেশে আস্তে আস্তে প্রচার পেতে থাকেন যে এনার কাছে গেলে নাকি হরিনাম করলে যে কোনো সমস্যার সমাধান হয়। তখন তিনি নিম্নবর্গের মানুষদের একত্রিত করতে থাকেন আর বলেন যে হরিনাম করবে, সৎ কর্ম করবে, মুখে নাম হাতে কাম, এটাই ছিল তার মূল বক্তব্য। তারপর সমস্ত বর্গের মানুষ তার কথা শুনে হরিবোল আনন্দে মেতে থাকা শুরু করেন। তার এই মেতে থাকা দেখে বাংলাদেশের সে সময় ব্রাহ্মণরা বলেন তার দলের লোকেরা নাকি মাতোয়ারা হয়ে থাকে। আর সেই শব্দ থেকেই হরিচাঁদ ঠাকুর বলেন, বেশ তো, আমার সঙ্গে যারা থাকবে তারা নয় মৌত্তা, আর কালক্রমে সেটা ভেঙে হয়ে যায় মতুয়া। তাই বাংলাদেশের এই সমস্ত বর্গের মানুষজন যারা বৈষ্ণব ছিল না, সমাজের নিম্নবর্গের মানুষ ছিল, তারা এই মতুয়া সম্প্রদায়ে পরিচিত হতে থাকে। হরিচাঁদ ঠাকুর আসলে বলতে চেয়েছিলেন যে মানুষ এতটাই কষ্টে লাঞ্ছিত, তারা শিক্ষা দীক্ষা পায় না, চিকিৎসা পায় না, তো তাদেরকে বাঁচার উপায় কি শুধুই হিন্দু ধর্ম, শুধুই কি সনাতন হিন্দু? তাই তিনি বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্ম সংমিশ্রণে বলেন কর্ম এবং ধর্ম এই দুটোকে নিয়েই বাঁচতে হবে। সেই থেকেই শুরু হয় মতুয়া সম্প্রদায়। এইখানে গিয়ে যেটা বুঝতে পারলাম যে বিভিন্ন দলে দলে বহু লোক আসেন। এক একটা দলে হয়তো 100 জন করে রয়েছে, তারা পতাকা নিচ্ছেন, হরিবোল করছেন। কিছু মানুষ তাদের থেকেই এগিয়ে আসেন এবং তারা নৃত্য করেন, মাতোয়ারা হন, তারাই হন মাতাল। আর এই যে বিভিন্ন জায়গায় মেলা উপলক্ষে স্ত্রী এবং গুরুদেব দুজনের মূর্তি বিক্রি হচ্ছে। হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রীর মূর্তি খুবই এখানে দেখলাম প্রচুরভাবে বিক্রি হচ্ছে। তো চলুন মেলাটা আবার ঘোরা যাক এবং আমি মন্দিরের দিকে নিয়ে যাই আপনাদেরকে। মন্দির একদম সামনেই, আর মন্দির সংলগ্ন দুদিকে দুটো মাঠ আছে এবং তার সাথে কামনা সাগর রয়েছে, অর্থাৎ কামনা পুকুর, যেখানে স্নান করলে নাকি মনস্কামনা পূর্ণ হয়, রোগ ব্যাধি থেকে দূর হয়, এটা বলা রয়েছে। তো যেটা বলছিলাম, 1812 সালে গুরুদেব অর্থাৎ হরিচাঁদ ঠাকুর জন্ম নেন। তারপর তিনি এই মতুয়া ধর্মের প্রচার করেন। এরপর 66 বছর বয়সে 1878 সালের 17ই মার্চ তিনি মারা যান। তারপর পরবর্তী সময় 1897 সালে তার ছেলে গুরুচাঁদ বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার সূচনা করেন বা উৎসবের সূচনা করেন। তাই আজকের দিনে আগে সবাই এসে দেখলাম ওনার মন্দিরে পুজো দিচ্ছেন, এখানে মাতোয়ারা হচ্ছেন, হরিনাম করছেন। তারপর কামনা সাগরে গিয়ে স্নান করার পর গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে যাচ্ছেন পুজো দিতে। এখানে দেখলাম বাতাসার হরিলুট খুবই হয় এবং বাতাসাটাই এখানকার ঠাকুরের মূল প্রসাদ। বাতাসা দিয়ে সবাই পুজো দিচ্ছেন। বাতাসা মন্দির থেকেও পুজো দেওয়ার প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে, কারণ আজকের দিন আলাদা করে কেউ পুজো দেওয়ার মতো পরিস্থিতি থাকে না, তাই মন্দির থেকে সবাইকে বাতাসা দেওয়া হয়। বাতাসা হরিলুটও অনেকে করছেন। বাতাসা প্রচুর বিক্রি হচ্ছে এখানে দেখলাম।
এরপর আমি এখান থেকে বেরিয়ে ডান দিকে যাই কামনা সাগর অর্থাৎ কামনা পুকুরের দিকে, যেখানে সবাই স্নান করতে যাচ্ছেন। তো এটা যেতে গেলে পড়বে ফার্স্ট হচ্ছে আপনার ঠাকুর বাড়ি, অর্থাৎ গুরুচাঁদ ঠাকুরের পরবর্তী যারা প্রজন্ম রয়েছেন তারা থাকেন। এর সাথে মতুয়া মহাসংঘের একটি অফিস আছে, যেখানে কোনো প্রয়োজনীয় কাজকর্ম বা তাদের যে অর্গানাইজেশন রয়েছে সেটা। এটা হচ্ছে ঠাকুর বাড়ি। আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে পড়বে কামনা সাগর। তো এখানে 4টে ঘাট আছে। একটা মহিলাদের জন্য রেস্ট্রিক্টেড, সেখানে মহিলারাই স্নান করেন। আর 3টে ঘাট রয়েছে যেখানে পুরুষ মহিলা সবাই এসে স্নান করতে পারেন। এই আমি এখন সোজা যাচ্ছি কামনা সাগরের দিকে। শুধু আলাদা করে একটা কামনা সাগরের উপরে আমি একটা ভিডিও ছাড়বো। এই কামনা সাগর অর্থাৎ এই পুকুরটির একটা বিশেষত্ব হলো যে এই পুকুরের জল হাতে করে নিয়ে গেলে নাকি জল পড়ে না, এবং একটা সময় পর নাকি জলটা শুকিয়ে মাটি হয়ে যাবে। মানে ভাবুন, এই জলের পবিত্রতা নাকি এতটাই, এখানকার মানুষজনের নাকি বিশ্বাস। এবং কয়েকজন বলছিলেন তারা প্রত্যেক বছর আসেন, আজকের দিনে স্নান করেন। শতভিষা নক্ষত্র যখন ত্রয়োদশী তিথিতে মিলিত হয় তখনই নাকি স্নান করলে পুণ্য যোগ হয়। তো সেই সময় স্নান করলে নাকি তাদের আয়ু অনেক বাড়ে এবং সমস্ত সমস্যা থেকে তারা মুক্তি পায়। এই পুকুর বা কামনা সাগরের একবারে দাঁড়িয়ে দেখছি সবাই স্নান করছেন। ওপর থেকে মন্দির দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউটা। প্রচুর গরম পড়লেও চৈত্রের দাবদাহ হোক, বৈশাখের দহন জ্বালা হোক, তাতেও নাকি এই জল কমে না। এই জলের লেয়ার একই রকম থাকে এই কামনা সাগরের। তো এই ছিল আজকের ভিডিওর মূল আকর্ষণ। দেখতে পাচ্ছেন অনেকে এখানেও নিয়ে চলে গেছেন, তাতেও আনন্দ করছেন এবং বাজনা বাজাচ্ছেন। এর ওপর ডিটেলস ভিডিও আমি একটা আলাদা করে দেবো কামনা সাগর। এরপর আমি যাই মূল মন্দির অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের মন্দির দর্শন করতে। সেখানেও খুবই ভিড় ছিল, অতি কষ্টে আমি দর্শন করতে পারি। এই মন্দির দর্শনের পর আমি এখান থেকে যাই মেলা দেখতে। এখানে প্রায় 10 থেকে 15,000 দোকানিরা আসেন, 7 দিন মেলায় বসেন। এবং এই মেলাটিতে সব রকম যা যা থাকে, খাবার দাবার, নানা রকম টুকিটাকি সাজের জিনিস, বাচ্চাদের খেলনার জিনিস, ঘর সাজানোর জিনিস, পুজোর বাসন, এমনকি চাষাবাদ করার জন্য দেখলাম আলাদা করে কৃষি কাজেরও জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে নেই এমন কোনো জিনিস নেই। এই মেলাটি অনেক বড় মেলা, কিছু রাইডসও আছে সন্ধ্যের দিকে, সেগুলো চলে। তো প্রচণ্ড গরম ছিল, যার জন্য আমি মেলার কিছুটা অংশ তুলতে পেরেছিলাম। তারপর এখান থেকে বেরিয়ে সামনে কিছু খাবারের হোটেল ছিল, সেখান থেকে দুপুরের কিছু খাবার খেয়েছিলাম। ডাল ভাত তরকারি মাছ, 70 টাকা প্লেট পড়েছিল। তো এই করে আমি এখান থেকে বেরিয়ে যাই 3:30 নাগাদ। তারপর 4টের সময় একটা ট্রেন ছিল, যদিও সেটা লেট করে 4:30। দেন সেটা দেখে আমি ফিরে আসি বনগাঁ থেকে দমদমে। তো এই ছিল মোটের ওপর আজকের এই মেলাটি, ঠাকুরনগরের মতুয়া মহোৎসব। প্রথমবার আমি গেলাম যেখানে এত বড় একটা মেলা হয়, যেখানে মাতোয়ারা হয়, সবাই আনন্দে নৃত্য করে, আবেগে অনেকে চোখের জল ফেলে। তাই এই মেলাটা মতুয়াদের কাছে একটা অন্যরকম জিনিস। আমরা হয়তো অতটা বুঝে উঠতে পারবো না, কিন্তু সেই মুহূর্তে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বুঝেছিলাম যে হ্যাঁ, এই মেলাটা মতুয়াদের কাছে কি, এটা ওদেরকে বাঁচিয়েছে, একটা জাতিকে বাঁচিয়ে দিয়েছে হরিচাঁদ ঠাকুর। তাই তাদের কাছে উনি ভগবান। ওনার জন্মতিথি উপলক্ষে
শ্যামলা সাগরে স্নান করে সবাই পুণ্য অর্জন করতে এসেছেন। একটি বাচ্চা পাওয়া গেছে আমাদের অনুসরণ অফিসার আছে বাবার নাম শরণ মন্ডল। একটি বাচ্চা হারিয়ে গেছে না অভিজিৎ, বাবার নাম শরণ মন্ডল। আপনারা যেখানে কারণ থাকে না অসুবিধা আমাদের অনুসরণ অফিসারে যোগাযোগ করুন।